ইকোনমিক্সে পিপিসি কার্ভ আছে। তো পিপিসি কার্ভটা কি বলা হয়? প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। একটা জিনিসকে স্যাক্রিফাইস করা হয়, ওয়াইকে স্যাক্রিফাইস করানো হচ্ছে অ্যান্ড এক্সকে গেইন করানো হচ্ছে। মোর ইউ গো ডাউনওয়ার্ডস, মোর ইউ স্যাক্রিফাইস ওয়াই টু গেট এক্স, দ্যাট ইজ পিপিসি কার্ভ। তাই জন্য এটা কি হচ্ছে? টু অরিজিন হচ্ছে। যেটা আমরা ওয়াইকে ছেড়ে এক্সকে বাড়াচ্ছি, এই কনসেপ্টটাকে কি বলা হয়? মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন অর অপরচুনিটি কস্ট। মানে এটাকে ছাড়ছি, এটাকেই আমরা কি বলছি? অপরচুনিটি কস্ট, অ্যান্ড এটাকে আমরা গেইন করছি। তার মানে এর স্লোপটা কি হয়ে যাবে? চেঞ্জ অফ ওয়াই ডিভাইডেড বাই চেঞ্জ অফ এক্স। এইবার এটা কি পিপিসি কার্ভ কি স্ট্রেট লাইন হতে পারে? হ্যাঁ, হতে পারে, যদি দুজনের স্লোপ সেম থাকে। মানে এর চেঞ্জ দেখো কনস্ট্যান্ট আছে, 10 থেকে 8, 8 থেকে 6, সেরকমই 5 থেকে 6, 6 থেকে 7। তো চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, মানে চেঞ্জ অফ ওয়াই ডিভাইডেড বাই চেঞ্জ অফ এক্স ইজ কনস্ট্যান্ট, দেন ইট উইল বি এ লিনিয়ার ফাংশন ইন পিপিসি কার্ভ। এইবার এই পিপিসি কার্ভে একটা কার্ভ আঁকা হয়েছে, তার পেছনেও গেছে। এই পিপিসি কার্ভের পেছনে যাওয়া মানে কি? রিসোর্স কমে গেছে, তাই জন্য এক্সিস্টিং পিপিসি কার্ভের থেকে ব্যাকওয়ার্ড হচ্ছে। ফরওয়ার্ড কখন হবে? যখন তোমার রিসোর্স বাড়বে। বোথ দ্য ফ্যাক্টর ইউ ক্যান ইউজ, মানে এক্স কমোডিটির ওপরও সেম টেকনোলজি ইউজ করতে পারবে, ওয়াই কম্পোনেন্টের উপর সেম টেকনোলজি ইউজ করতে পারবে। কিন্তু এখানে একটা গ্রাফ দেখো, এটা শুরু হয়েছে সেম জায়গার থেকে, বাট দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন এক্স অ্যাক্সিস। তার মানে কি হচ্ছে? এখানে এক্স প্রোডাক্টের ওপর টেকনোলজি আরও মোর বেটার হচ্ছে। তার ফলে এখানে কি হচ্ছে? ইট হ্যাজ এক্সপ্যান্ড অর রাদার মোর প্রোডাকশন অফ এক্স হ্যাজ ইনক্রিজ রিলেটিভলি টু দ্য ওয়াই। ওয়াই হ্যাজ রিমেইন সেম, কেন? ওয়াইয়ের টেকনোলজি বাড়ানো হয়নি, এক্সের টেকনোলজি বাড়ানো হচ্ছে। এবং দুজোর টেকনোলজি যদি বাড়ানো হয়, দেন ইট উইল বি ফরওয়ার্ড মুভিং। আচ্ছা, এইবার ডিমান্ড কার্ভ আমরা তো জানি জেনারেলি ডাউনওয়ার্ড স্লোপিং হয়। আর এটাকে আমরা কি বলি? চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। আর যেটা শিফট হয়, চেঞ্জ ইন ডিমান্ড। এবার ডিমান্ড কার ওপর ফ্যাক্টর ডিপেন্ড করে? প্রাইস অফ এক্স, মানে প্রাইস অফ ইস ওন কমোডিটি, প্রাইস অফ ওয়াই, ইনকাম, ফিউচার এক্সপেকটেশন, টেস্ট অ্যান্ড প্রেফারেন্স। তার মানে প্রাইস অফ ওয়াই মানে আমি এখানে কি বোঝাচ্ছি? সাবস্টিটিউট অ্যান্ড এফেক্ট অ্যান্ড কমপ্লিমেন্টারি গুডসের ক্ষেত্রে এইটাকেই আমরা কি বলি? সেট্রা পেরিবাস, ভেন আদার্স ফ্যাক্টরস রিমেইন কনস্ট্যান্ট। এগুলো কনস্ট্যান্ট রয়ে গেছে, কিন্তু আমি কার রিলেশনে বলছি? উইথ দ্য প্রাইস অ্যান্ড দ্য কোয়ান্টিটি। তখন আমার কি হচ্ছে? শিফট অফ ডিমান্ড কার্ভ হচ্ছে না, মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ হচ্ছে। সেটাকেই আমরা কি বলছি? কোয়ান্টিটি ডিমান্ডেড। শিফট অফ ডিমান্ড কার্ভ হলে সেটা হয়ে যাচ্ছে চেঞ্জ ইন ডিমান্ড। এইবার আমাদের ইলাস্টিটি, ডিমান্ড ইলাস্টিটির মধ্যে একটা আছে ক্রস প্রাইস ইলাস্টিটি। ক্রস প্রাইস ইলাস্টিটি কাদের মধ্যে হয়? সাবস্টিটিউট অ্যান্ড কমপ্লিমেন্টারি গুডসের। এবার টিয়ের ডিমান্ড বাড়বে যদি কফির প্রাইস বেড়ে যায়, এবং কফির প্রাইস যদি বেড়ে যায়, টিয়ের ডিমান্ড বাড়বে। সো ইট ইজ এ সাবস্টিটিউশন এফেক্ট, অ্যান্ড হেন্স ফোর্থ ইট ইজ এ পজিটিভ রিলেশন হচ্ছে, ও বাড়ছে এও বাড়ছে। ওয়্যারঅ্যাজ কমপ্লিমেন্টারি গুডসের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? প্রাইস কমছে, ফুয়েলের দাম, গাড়ির দাম বাড়ছে, গাড়ির ডিমান্ড বাড়ছে। সো ইন দ্যাট কেস ইট ইজ এ কমপ্লিমেন্টারি গুডস, ইট হ্যাজ এ নেগেটিভ, কেননা একটা কমলে একটা বাড়ছে। ফুয়েলের দাম কমছে তো গাড়ির ডিমান্ড বাড়ছে। এইবার আমরা ডিমান্ড কি জানি? ডাউনওয়ার্ড স্লোপিং। তো ডাউনওয়ার্ড স্লোপিংয়ে আর একটা কারণ হচ্ছে ডিউ টু দ্য প্রাইস এফেক্ট। প্রাইস এফেক্ট ইজ ইকুয়াল টু কি? সাবস্টিটিউশন এফেক্ট প্লাস ইনকাম এফেক্ট। এবার সাবস্টিটিউশন এফেক্ট আর ইনকাম এফেক্ট আর একটা কার জন্য হচ্ছে? ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। মানে কি? মোর মি কনজিউম, লেসার স্যাটিসফ্যাকশন উই গেট। এইবার ভাবো এখানে একটা লাইন টানা হয়েছে, এই লাইনটা। তো এবার আমার যদি
এক্স কমোডিটির দাম কমে যায়, তাই কী হয়ে যাবে, রোটেট করবে, লাইনটা কী হবে, রোটেট করবে, দেয়ার উইল বি এ ফরওয়ার্ড শিফট, সো দেয়ার ইজ এ ফরওয়ার্ড শিফট। এইবার হিক্স থিওরি কী বলে, যতটা তোমার প্রাইস কমেছে কার, এক্স কমোডিটি, দ্যাট উইল বি কম্পেনসেটেড উইথ দ্য ডিক্রিজ অফ ইয়োর ইনকাম। তাই জন্য এখানে যে লাইনটা বেড়েছে তার প্যারালেলি আর একটা লাইন এখানে ড্র করা হয়েছে উইথ রিপ্রেজেন্ট কম্পেনসেটিং ভ্যালুয়েশন। এইবার আমরা জানি যে আমরা যখন মানে বাজেট লাইন ইজ দ্য রেশিও অফ পিএ। এবার এখানে ট্যানজেন্ট কোথায় হয়, ট্যানজেন্ট কোথায় হয়, যেখানে বোথ প্রাইস অ্যান্ড ইয়োর এক্সপেকটেশন ইজ ম্যাচিং উইথ ওয়ান অ্যানাদার। আইসি কার্ভটা কি, ইজ ইয়োর এক্সপেকটেশন অফ ইয়োর ডিজায়ার, তাই জন্য এখানে ট্যানজেন্ট হয়েছে, আবার এখানে ট্যানজেন্ট হচ্ছে। এই যে দুটো জায়গায় ট্যানজেন্ট হয়েছে, এখানটায় যে মুভমেন্টটা হচ্ছে এটাকে আমরা কি বলবো, ইনকাম কনজামশন চেঞ্জেস। তার মানে ইনকাম কনজামশন চেঞ্জেস কেন, আমার এখানে আমি যখন কনজিউম করছিলাম যেই লেভেল অফ স্যাটিসফ্যাকশন পাচ্ছি, এখন এখানে চলে গেছি কারণ হায়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন পাচ্ছি ডিউ টু দ্য ডিক্রিজ ইন প্রাইস অফ এক্স, এবং ডিক্রিজ ইন প্রাইস অফ এক্সের জন্যে আমার কনজামশন বেড়ে গেছে। এইবার তোমরা জানো এই যে প্যারালালি যে লাইনটা টানা হচ্ছে, এখানে দুটো পয়েন্ট এসে গেছে, একটা পয়েন্ট এ, একটা পয়েন্ট সি। একই কার্ভের মধ্যে দুটি লাইন বসে আছে, একটি কার্ভের মধ্যে দুটি লাইন বসে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, সাবস্টিটিউশন এফেক্ট। তার মানে both A and C giving equal level of satisfaction, but I am shifting from A point to where, to the C point. তার মানে আমি কি y এর কনজামশন কমাচ্ছি, x এর কনজামশন বাড়াচ্ছি, তার মানে এটা কি এফেক্ট হয়ে গেল, সাবস্টিটিউশন এফেক্ট। ইন দিস ওয়ে দ্য প্রাইস এফেক্ট ইজ দ্য কম্বিনেশন অফ সাবস্টিটিউশন এফেক্ট অ্যান্ড ইনকাম এফেক্ট। ইনকাম এফেক্ট কী করে, দেখো বি পয়েন্টে ছিল, এখানে আমি সি পয়েন্টে এসেছি, তার মানে কি হয়ে গেল, আমি কি করলাম যে আমার ইনকাম এফেক্টের কারণে ইনকাম কমে গেছে বলে বি পয়েন্টের থেকে আমার সি পয়েন্টে চলে আসলাম, দ্যাট ইজ অলসো নোন অ্যাজ ইনকাম এফেক্ট। মানে পয়সার ইনকাম যদি কম হয় তো ইউ ক্যানট স্টে অ্যাট দ্য পয়েন্ট অফ বি, না, হায়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশান দিচ্ছে, তখন তুমি লোয়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশানে চলে আসবে অ্যাট দ্য পয়েন্ট সি। সো দ্যাট চেঞ্জ ফ্রম বি টু সি ইজ অ্যান ইনকাম এফেক্ট। এবার মার্জিনাল ইউটিলিটি ইজ দ্য প্রাইস। তার মানে প্রাইস যখন অ্যান্ড কোয়ান্টিটি যখন রিলেশন আমরা বলি, তখন আমরা কি বলি, চেঞ্জ ইন প্রাইস ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি। সেরকমই মার্জিনাল ইউটিলিটিও তাই বলে, মোর ইউ কনজিউম লেসার স্যাটিসফ্যাকশন ইউ গেট। হেয়ার দ্য মার্জিনাল ইউটিলিটি ইজ ডিক্রিজেস, মোর দ্য কনজামশন ইজ হ্যাপেনিং, সো ইট ইজ অ্যাক্টিং জাস্ট লাইক এ প্রাইস। তাহলে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির যে অ্যাকশান আছে আর প্রাইস অ্যান্ড কোয়ান্টিটির যে অ্যাকশান আছে দুজনের ক্ষেত্রে সেম, দেয়ারফোর দ্য প্রাইস ইজ ডাউনওয়ার্ড স্লোপিং ডিউ টু দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এখানটায় আমরা হোয়াট ইজ দ্য স্লোপ, এই যে স্লোপ আমরা এঁকেছি, এটা স্লোপ অফ ডিমান্ড কার্ভ কী করে, ডিএক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি। এ মানে কি, এ মিনস when your price is zero, what consumption, what demand is there, initial demand is what there, that is A, minus B, B is the change of slope, change in Q divided by change in P, and P is the price. In this way you will able to determine the slope of demand curve. Supply curve এর কি হয়ে যাবে, সাপ্লাই কার্ভের ইজ ইকুয়াল টু এ প্লাস বিপি, এ প্লাস বিপি। বিটা কি বলছে, চেঞ্জ ইন স্লোপ ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রাইস। তার মানে সাপ্লাইয়ের ক্ষেত্রে প্লাস রিলেশন কেন, আর এখানে মাইনাস রিলেশন, কারণ এখানে মাইনাস, কেননা প্রাইস যত কমবে কোয়ান্টিটি তত বাড়বে, তো ইনভার্স রিলেশন আছে বলে মাইনাস। আর সাপ্লাইয়ের ক্ষেত্রে পজিটিভ, প্রাইস যত বাড়বে সাপ্লাই তত বাড়াবে। Elasticity of demanded formula we have seen, change in quantity divided by initial quantity, change in price divided by
ইনিশিয়াল প্রাইস 100 কেটে গেল। এইভাবে আমরা ফর্মুলাটা পেয়ে যাই। এক্সপেন্ডিচার মেথড, হোয়াট ইজ এক্সপেন্ডিচার মেথড ইন ইলাস্টিসিটি অফ ডিমান্ড? প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার মেথড। এইবার এখানে দেখো এক্সপেন্ডিচারের ভ্যালু সেম রয়ে গেছে, প্রাইস কিন্তু চেঞ্জ হচ্ছে। ইন দ্যাট কেস উই ক্যান সে ইডি ইজ ইকুয়াল টু 1। তার মানে দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি অ্যান্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস ইজ বোথ সেম। whereas এখানে যদি আমি আসি, এখানে দেখো প্রাইস কমছে, এক্সপেন্ডিচার বাড়ছে, ইনভার্স রিলেশন হয়ে গেছে। ইন দিস কেস ইডি ইজ গ্রেটার দ্যান 1, ইলাস্টিক ইন নেচার। এবার প্রাইসও কমছে, এক্সপেন্ডিচারও কমছে, একই ডিরেকশানে কমছে। ইন দিস কেস ইডি ইজ লেস দ্যান 1, ইট ইজ ইনইলাস্টিক ইন নেচার। কনজিউমার বিহেভিয়ার, কনজিউমার বিহেভিয়ারে আমরা জানি টোটাল ইউটিলিটি কার্ভ করি। এবার টোটাল ইউটিলিটি, হোয়াট ইজ টোটাল ইউটিলিটি? টোটাল ইউটিলিটি ইজ ইকুয়াল টু সামেশন অফ এমসি এমইউ মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটি যদি আমরা কি জানি, যত বেশি কনজিউম করব মার্জিনাল ইউটিলিটি কমতে থাকবে, অ্যান্ড অ্যাট দ্য টাইম ইট উইল বি জিরো, ইউ আর নট গেটিং এনি বেনিফিট। এবার তারপরেও যদি কনজিউম করতে থাকো ইট উইল হ্যাভ এ নেগেটিভ এফেক্ট। তাই জন্যে আমাদের কার্ভটা কী টাইপের হয়? প্রথমে ডিমিনিশিং রিটার্ন হচ্ছে, কেননা আস্তে আস্তে বাড়ছে টিইউ, কারণ ইউ হ্যাভ ডিক্রিজিং মার্জিনাল ইউটিলিটি। একটা টপে যখন চলে যাচ্ছে, টপে কে চলে যাচ্ছে? টোটাল ইউটিলিটি। তখন তোমার কি হয়ে যাচ্ছে? এমইউ মানে মার্জিনাল ইউটিলিটি ইজ জিরো। অ্যাজ উই ক্যান সি 70 ইজ ইয়োর টপ টোটাল ইউটিলিটি। তার মধ্যে যখন মার্জিনাল ইউটিলিটি জিরো হয়ে গেছে তখন সেটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম। এইবার নেগেটিভ যখন মার্জিনাল ইউটিলিটি হয়ে যাচ্ছে তখন টিউ ইজ ফলিং ব্যাক। তো when you are getting negative utility it has a effect on your total utility. এবার কনজিউমার সারপ্লাস অ্যান্ড ডেফিসিট, আমরা প্রাইসকে কনস্ট্যান্ট রেখেছি। কোনো মার্কেটে কোনো জিনিস কিনতে গেলে আমরা প্রাইসকে কনস্ট্যান্ট ভেবেই যাই। এবার আমার একটা মার্জিনাল ইউটিলিটি নিয়ে ভেবে যাচ্ছি যে আমি এই প্রোডাক্টটা কিনলে কী লেভেল অফ স্যাটিসফ্যাকশান পেতে পারি সেটা নিয়ে ভেবে যাচ্ছি। তো যখন আমার মার্জিনাল ইউটিলিটি বেশি প্রাইসের থেকে, আমি মনে করছি প্রাইস তো কম দিচ্ছি কিন্তু ইউটিলিটি বেশি পাচ্ছি, দেন ইট ইজ এ সারপ্লাস। যখন আমার মার্জিনাল ইউটিলিটি ইকুয়াল টু প্রাইস দেন ইট ইজ অ্যান ইকুইলিব্রিয়াম, আর যখন আমার মার্জিনাল ইউটিলিটি কম প্রাইস বেশি দেন ইট ইজ এ ডেফিসিট। তো আর একটা ফর্মুলা বলা যায়, ইট ইজ এ অ্যাকচুয়াল marginal utility divided by px is actual and MUM is your desire, মানে marginal utility in terms of money it is equal. This situation is called equilibrium. তার মানে তুমি যা পয়সা দিচ্ছ আর তুমি যা পাচ্ছ দুটোই ইকুয়াল লেভেল অফ স্যাটিসফ্যাকশান দিচ্ছে, পয়সা দিয়েও স্যাটিসফ্যাকশান পাচ্ছ আর যেটা অ্যাকচুয়ালি ভেবে এসেছো সেটাও সেম পাচ্ছ, দেন ইট ইজ হোয়াট? ইকুইলিব্রিয়াম। আর তুমি ভেবে গেছো অনেক বেশি পাবে কিন্তু পাচ্ছ পয়সা দিয়ে কম, দেন ইট ইজ এ ডেফিসিট ইউটিলিটি। এইবার আইসি কার্ভ, ইনডিফারেন্স কার্ভে কী হয়? প্রথমে বেশি বেশি করে ত্যাগ করি, এটা অরেঞ্জেস ধরে নাও, এটা অ্যাপেল ধরে নাও, তার মানে আমি বেশি বেশি করে ত্যাগ করছি ফর গেন অফ 1 ইউনিট অফ এক্স। তার মানে আগে 3:1, 2:1, 1:1 করে স্যাক্রিফাইস করছি, তার মানে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ইজ ডিক্রিজিং। তো এটা অর্ডিনাল মেথড। এবার এইগুলো কার্ভগুলো প্রত্যেকটা কার্ভ ওপরে ওপরে যখন যাচ্ছে এটাকে আমরা কি বলছি? আইসি কার্ভ বা আইসি ম্যাপ। তো মোর হায়ার লেভেল অফ আইসি, হায়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন, and it is convex to origin. Why it is convex to origin? As you move downwards your marginal rate of substitution is what happening? It is decreasing rather than increasing. বাড়ছে না, কমছে। কেন? তুমি আর বেশি করে ত্যাগ করতে চাইছো না, কেন আমরা জানি
যেটা আমরা বেশি করে কনজিউম করি তার প্রতি আকর্ষণ কমে, অ্যাট্রাকশন গেজ ডাউন, অ্যান্ড হোয়াট এভার উই আর স্যাক্রিফাইসিং উই আর মোর অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্যাট। তো তারপরে একটা টাইমে এসে আমরা স্যাক্রিফাইস করতে চাইছি না কাকে, ওয়াইকে। এবার আমরা জানি আইসি কার্ভ ক্যানট ইন্টারসেক্ট উইথ ওয়ান অ্যানাদার। তার মানে এখানে কি হয়ে যাচ্ছে, এই পয়েন্টে আমি বোথ লাইনে ইকুয়াল লেভেল অফ স্যাটিসফ্যাকশন পাচ্ছি, কিন্তু এই পয়েন্টে আর এই পয়েন্টে ডিফারেন্ট লেভেল অফ স্যাটিসফ্যাকশন, এই পয়েন্টে ডিফারেন্ট, কন্ট্রাডিক্টরি হচ্ছে। তাই জন্য টু আইসি কার্ভ ক্যানট ইন্টারসেক্ট উইথ ওয়ান অ্যানাদার। এবার কনজিউমার ইকুইলিব্রিয়াম কোথায় হয়, আমরা জানি এমআরএস, ধরো এমআরএস আছে 2/1, তাহলে আমার যদি প্রাইস রেশিও মানে বাজেট লাইন, আমার বাজেট যদি পকেটে যদি যা টাকা আছে এবং আমি যেটা দেখছি সেটা যদি ইকুয়াল লেভেল অফ স্যাটিসফ্যাকশান দেয়, তাহলেই এখানে ট্যানজেন্ট হবে এই আইসি কার্ভটা। আইসি কার্ভ মানে এমআরএস, আর যে লাইনটা গেছে ইট ইজ এ বাজেট লাইন, তার মানে PX/PY ইজ এ প্রাইস রেশিও, যে আমি কত পয়সা দিতে চাই আর আমি কত লেভেল অফ স্যাটিসফ্যাকশান পাচ্ছি, যেখানে কাট হবে সেটাই আমার হচ্ছে ইকুইলিব্রিয়াম। এবার প্রাইস যদি শিফট হয়ে যায়, প্রাইস মানে কার, এক্স এর প্রাইস যদি কমে যায়, তাহলে ডিমান্ড ফর এক্স, এবার Y1 কার, এটা এক্স এর প্রাইস, এটা ওয়াই এর প্রাইস, এবার কমে গেছে কার, এক্স এর, তার মানে 1/1 হয়ে গেছে। তার মানে এটা ট্যানজেন্ট কোথায় হবে, এমএস এর 1/1। তার মানে এমআরএস এর ট্যানজেন্ট কোন জায়গাটায় হবে, লোয়ার পোর্শনে, কেননা এমআরএস মিডলে একটা ভ্যালু থাকে, ওপরে হায়ার ভ্যালু থাকে। তার মানে আমি যখন এমআরএস কার্ভটা আঁকছি, ওপরের জায়গাটায় এই যে কার্ভটা আছে, ওপরের জায়গাটায় 3/1 আছে, মিডলটায় 2/1 আছে, আর নিচেরটায় 1/1 আছে। এবার আমার প্রাইস কমে গেছে, প্রাইস রেশিও কোথার থেকে হয়ে গেছে, 2/1 থেকে 1/1। তাহলে কোন জায়গাটা ট্যানজেন্ট হবে, এই জায়গাটা ট্যানজেন্ট হবে, আগে এখানে ট্যানজেন্ট ছিল। আচ্ছা, এইবার এখানে আমরা কি কার্ভ এঁকেছি, এখানটায় আমরা প্রাইস রেশিও হয়ে গেছে, দিস ইজ প্রাইস রেশিও। আচ্ছা, সাপ্লাইয়ের রিলেশন কি উইথ দ্য কোয়ান্টিটি, মোর দ্য প্রাইস ইনক্রিজেস মোর উই ওয়ান্ট টু সাপ্লাই, দাম যত বেশি পাবো তত বেশি সাপ্লাই করার চেষ্টা করব। তার মানে সাপ্লাই ইজ এ ফাংশন অফ প্রাইস অফ এক্সের প্রাইসের ওপর নির্ভর, আর একটা কার ওপর নির্ভর, কস্ট অফ ইনপুটের ওপর নির্ভর, যে আমার মেটেরিয়াল কস্ট বাড়ছে না কমছে, বাড়ে যদি তাহলে আমি সাপ্লাই কী করব, কম করব। ট্যাক্স, গভর্নমেন্ট যদি ট্যাক্স বেশি করে চার্জ করে আমি সাপ্লাই কমাবো, ট্যাক্স যদি কমায় সাপ্লাই বাড়াবো। গভর্নমেন্ট যদি সাবসিডি দেয় তাহলে আমি সাপ্লাই বাড়াবো। আমার যদি গোল ওরিয়েন্টেড কী হয়, হাই প্রফিট মার্জিন, তাহলে আমি কম মাল বেচবো, বেশি মার্জিন খাওয়াতে চাই তাহলে সাপ্লাই উইল বি লেস। আর সাপ্লাই হাই হয়ে যাবে যখন, লো প্রফিট মার্জিন ভলিউমে যখন আমি খেলতে চাইবো। এটাকে আমরা কি বলছি, শিফট অফ বা চেঞ্জ ইন সাপ্লাই। আর এটাকে কি বলছি, এটাকে আমরা যেটা বলছি চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই। চেঞ্জ কোয়ান্টিটি সাপ্লাইকে কি বলা হচ্ছে, স্লোপের ওপর যেটা বসে আছে। আর যখন আমরা শিফট করছি এটাকে আমরা কি বলছি, চেঞ্জ ইন সাপ্লাই। ক্লিয়ার? অনেক সময় সাপ্লাই কার্ভকে বলা হয় কি, রাইজিং অফ এমসি। মানে দেখো, আমার মার্জিনাল কস্ট যত বাড়বে, এই যে মার্জিনাল কস্ট যত বাড়বে তত আমার প্রাইসকেও বাড়াতে হবে। আর প্রাইস আর কস্ট যখন যেখানে মার্জ হয় সেটা হচ্ছে প্রডিউসার ইকুইলিব্রিয়াম। অ্যাজ দ্য কস্ট ইজ ইনক্রিজিং, ইউর প্রাইস ইজ অলসো ইনক্রিজিং ইন এ সেম রেট। সো উই ক্যান সে এমসি ইজ দ্য রাইজিং কার্ভ অফ দ্য সাপ্লাই কার্ভ। মানে এমসির রাইজিং কার্ভটাকে আমরা কি বলতে পারি, সাপ্লাই কার্ভ অফ এ ফার্ম। মানে যত খরচা বাড়বে তত আমি প্রাইস বাড়াবো টু কম্পেনসেট মাই কস্ট। আর একটা
এখানে চলে আসো প্রোডাকশন চ্যাপ্টার। প্রোডাকশন আর একটা কি, ইলাস্টিসিটি অফ সাপ্লাইয়ের ফর্মুলা কি, চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রাইস। এখানে পজিটিভ রিলেশন আছে, কারণ প্রাইস যত বাড়বে সাপ্লাই তত বাড়াবে। প্রোডাকশন, প্রোডাকশন ইজ দ্য ফাংশন অফ ক্যাপিটাল প্লাস লেবার। লেবার ক্যাপিটাল ইজ কনস্ট্যান্ট, ক্যাপিটাল তো আমরা জানি ইট ইজ কনস্ট্যান্ট থাকে, আর লেবার ইট ইজ ভেরিয়েবল ইন শর্ট রান প্রোডাকশন। এবার দেখো শর্ট রানে কী হয়ে যায়, ক্যাপিটাল কনস্ট্যান্ট থাকে, লেবার বাড়তেই থাকে। তো এখানে এই জন্যে এটাকে বলা হয় ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। কেন সেম প্রপোর্শনে বাড়ছে না, ক্যাপিটাল কনস্ট্যান্ট আছে, লেবার বাড়তেই থাকছে, তো ইট ইজ কল্ড এ ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। অনেক সময় এটাকে বলা হয় রিটার্ন টু ফ্যাক্টর, ফ্যাক্টর মানে হচ্ছে লেবার। ইন লং রান কি হবে, ক্যাপিটালও বাড়বে, আবার কি হবে, লেবারও বাড়বে। বোথ দ্য ফ্যাক্টরস আর ভেরিয়েবল ইন নেচার, তো এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট প্রপোর্শন বা রিটার্ন টু স্কেল। বোথ দ্য ফ্যাক্টরস আর ভেরিয়েবল ইন নেচার। এইবার প্রোডাকশন কার্ভে আমাদের তিনটে স্টেজ থাকে, একটা হচ্ছে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। স্টেজ 1-এ কী হয় দেখো, মার্জিনাল প্রোডাকশন আমার বাড়ছে। মার্জিনাল মানে 1 ইউনিট অফ আউটপুটের জন্যে আমার অ্যাডিশনাল বা 1 ইউনিট অফ লেবার বাড়ানোর জন্যে আমার অ্যাডিশনাল প্রোডাকশন কত বাড়ছে, 1 ইউনিট অফ লেবার চেঞ্জ করবার জন্য। আগে 1 ইউনিট অফ লেবার বাড়ানোর জন্য মার্জিনাল প্রোডাকশন বাড়ছিল, তার মানে তোমার অ্যাভারেজ প্রোডাকশন বাড়ছিল। তাই জন্যে কী হচ্ছে, টোটাল প্রোডাকশন ইজ ইনক্রিজিং অ্যাট এ রাইজিং অ্যাট এন ইনক্রিজিং রেট। কেননা এমপি ইনক্রিজ হচ্ছে, একটা লেবার ঢোকানোর ফলে অনেকটা প্রোডাকশন বাড়ছে। একটা টাইমে গিয়ে ইনফ্লাক্স পয়েন্ট এসে গেছে, ইনফ্লাক্স পয়েন্টে কী হয়ে যাচ্ছে, এমপি ইজ রিডিউসিং, দেয়ারফোর ইয়োর টোটাল প্রোডাকশন ইজ ইনক্রিজিং অ্যাট এ রিডিউসিং রেট অর ডিক্রিজিং রেট, ডিআর মানে ডিক্রিজিং রেট, বিকজ এমপি ইজ রিডিউসিং, মানে তুমি যত লেবার ঢোকাচ্ছ ততটা বেশি প্রোডাকশন এখন আর বাড়ছে না। একটা টাইমে গিয়ে জিরো হয়ে যাচ্ছে, মানে যতই লেবার ঢোকাও তোমার প্রোডাকশন বাড়ছে না। ইন দ্যাট পয়েন্ট টিপি ইজ ম্যাক্সিমাম, সেখানেই টিপি ম্যাক্সিমাম। এরপর যদি তারপরেও প্রোডাকশন চালিয়ে যাও তাহলে এমপি নেগেটিভ হচ্ছে, দেয়ারফোর টিপি ইজ ফলিং। তার মানে একটা হচ্ছে ইনক্রিজিং রিটার্ন, একটা হচ্ছে ডিক্রিজিং রিটার্ন, আর একটা হচ্ছে নেগেটিভ রিটার্ন। দিস আর দ্য 3 স্টেজেস ইন প্রোডাকশন চ্যাপ্টার। এইবার এখানে আমরা দেখি যে এখানে আমি দেখি যে এখানে আমার কার্ভটার, এটা কার কার্ভ, এপি আর এমপি। দেখো এপি কি করে, লিভারেজের কাজ করে। একটা লেবার, এপি মানে অ্যাভারেজ প্রোডাকশন, একটা লেবার যদি বেশি প্রোডাকশন করে তাহলে অবভিয়াসলি মাই মার্জিনাল প্রোডাকশন উইল ইনক্রিজ, দেয়ারফোর এমপি ইজ লাইং অ্যাভাব এপি। একটা টাইমে এসে তোমার কি হয়ে যাবে, এপি উইল বি দ্য ম্যাক্সিমাম ওয়্যার এমপি ইজ ইকুয়াল টু এপি। তারপর কি হবে, অ্যাভারেজ প্রোডাকশন কমতে থাকবে, কারণ তুমি বেশি বেশি করে যদি লেবার ঢোকাও তাহলে কি হয়ে যাবে, এফিসিয়েন্সি কমে যাবে। এফিসিয়েন্সি কমার ইন্ডিকেশনটা কি, এপি। তার ফলে কি হচ্ছে, মার্জিনাল প্রোডাকশন বেশি তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, মাচ মোর ফাস্টার। তো যখন এপি ইজ রাইজিং, দেন কি হচ্ছে, এমপি ইজ অ্যাভাব এপি। when এপি ইজ ফলিং, এপি ইজ গ্রেটার দ্যান এমপি। বোঝা গেছে? তার মানে এই জায়গাটা কিসের কাজ করছে, লিভারেজের কাজ করছে। হু ইজ ডুইং দ্য লিভারেজ ওয়ার্ক, এপি ইজ ডুইং দ্য লিভারেজ ওয়ার্ক। কস্ট চ্যাপ্টার, কস্ট চ্যাপ্টারতে আমাদের একটা এক্সপ্লিসিট কস্ট বলে কনসেপ্ট আছে, পারচেস অফ গুডস, বাইরের থেকে যা মাল কিনি, দ্যাট ইজ এক্সপ্লিসিট কস্ট। ইকোনমিক কস্টকে কি বলা হয়, এক্সপ্লিসিট কস্ট প্লাস অপরচুনিটি কস্ট ইজ ইয়োর ইকোনমিক কস্ট।
অ্যান্ড অপরচুনিটি কস্টকে কি বলা হয়, নেক্সট বেস্ট অল্টারনেটিভ, একটাকে ত্যাগ করার জন্য আর একটাকে যখন কিনছো। আমরা জানি কস্ট কার্ভে টোটাল ভেরিয়েবল কস্ট এস শেপড হয়। কেন এস শেপড হয়? কারণটা হচ্ছে, আমি এক্ষুনি প্রোডাকশন চ্যাপ্টারতে গেছিলাম, যে আগে যখন প্রোডাকশন করো ইউ হ্যাভ এন ইনক্রিজিং রিটার্ন, দেয়ার ফোর ইউর টোটাল ভেরিয়েবল কস্ট ইজ ডিক্রিজিং। এবার একটা টাইমে গিয়ে মার্জিনাল প্রোডাকশন কি করে যায়, ফল, দেয়ার ফোর ইউর টোটাল ভেরিয়েবল কস্ট স্টার্ট টু ইনক্রিজ। Therefore, it is S-shaped due to the increasing return, and later stage there is a decreasing return. তার মানে এর মিরার এফেক্ট কার হচ্ছে, মিরার এফেক্ট টোটাল কস্ট কার্ভে হচ্ছে, কিন্তু দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন ভেরিয়েবল কস্ট অ্যান্ড টোটাল কস্ট, দ্যাট ডিফারেন্স ইজ কনস্ট্যান্ট। ওয়াই? বিকজ অফ টোটাল ফিক্স কস্ট। বিকজ যতই তুমি প্রোডাকশন কমাও বা বাড়াও, ফিক্স কস্ট রিমেন সেম। তার মানে স্যালারি দিচ্ছ, লাইসেন্স ফিস দিচ্ছ, রয়্যালটি দিচ্ছ, দিজ আর ফিক্স কস্ট। এইবার এখানে চলে আসো, অ্যাভারেজ ফিক্স কস্ট মানে কি? অ্যাভারেজ ফিক্স কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কি? টোটাল কস্ট divided by quantity, that is average cost. These are U-shaped, all are U-shaped. See, average variable cost to U-shaped. Why? Because প্রথমে কি হয়, ইনক্রিজিং রিটার্ন হয়, যত লেবার ঢোকাচ্ছ বেশি করে অ্যাভারেজ কস্ট কমে যাচ্ছে, ল্যাটার স্টেজে তোমার মার্জিনাল প্রোডাকশন কমে যাচ্ছে, দেয়ারফর ইট ইজ এ ডিক্রিজিং রিটার্ন, দেয়ারফর ইট ইজ ইউ-শেপড। এবার এখানে অ্যাভারেজ কস্ট আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের মধ্যে গ্যাপটা বেশি। At the end, there the gap is small. Why? Because of AFC. As the AFC is decreasing, AFC will be not U-shaped. Why? দেখো, যখন একটা ইউনিট বানাচ্ছ, দুটো ইউনিট বানাচ্ছ, তিনটে ইউনিট বানাচ্ছ, তোমার অ্যাভারেজ ফিক্স কস্ট কত আছে? 10, 5, 3.3। তো ইট ইজ কনস্ট্যান্টলি রিডিউসিং অ্যান্ড ইট ইজ অলসো নোন অ্যাজ হাইপারবোলা কার্ভ। কারণটা কেন? দেখো, 1 ইন্টু 10, 10, 2 ইন্টু 5, 10, 3.3 ইন্টু 3 ইজ অলসো 10। সো আমি যদি এরিয়া কাউন্ট করি, এই যে জায়গাটা কাউন্ট করি, বোথ দ্য এরিয়া উইল টোটাল ইজ সেম, there is no change. So this curve is lying on a rectangle whose value are same. So therefore AFC curve is a hyperbola curve. And can AFC can be 0? Because if your fixed cost cannot be 0, AFC cannot be 0, এবং তাই জন্য ও কোনো সময় এক্স অ্যাক্সিসকে টাচ করতে পারবে না, ইট ক্যানট টাচ দ্য এক্স অ্যাক্সিস। এমসি কার্ভ, এমসি মানে মার্জিনাল কস্ট, ইট ইজ অলসো ইউজড বিকজ অফ ইনক্রিজিং রিটার্ন, আর এখানে খরচা বাড়ছে ডিউ টু দ্য ডিক্রিজিং রিটার্ন। এই নিচের এরিয়াটাকে আমরা কি বলি? টোটাল ভেরিয়েবল কস্ট। তার মানে মার্জিনাল কস্ট, সামেশন অফ মার্জিনাল কস্ট ইজ টোটাল ভেরিয়েবল কস্ট। তোমরা জানো এটার ফর্মুলা। তার মানে এটার ফর্মুলা কি? টোটাল কস্ট ইজ ইকুয়াল টু হোয়াট? ফিক্স কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। এবার ফিক্স কস্ট তো ফিক্সডই থেকে যায়, কে চেঞ্জ হতে থাকে? ভেরিয়েবল কস্ট। তাহলে মার্জিনাল কস্ট ইজ দ্য সামেশন অফ টোটাল ভেরিয়েবল কস্ট। এবং এ কোথা দিয়ে কাট করছে? এমসি, দ্য মিনিমাম পয়েন্ট অফ এভিসি অ্যান্ড এসি। তার মানে কি দাঁড়াচ্ছে? when the AC is falling or ABC is falling, MC is below AC and ABC. When AC and MC is rising, so MC is above AC and ABC. This is the relation. Revenue chapter, রেভিনিউ চ্যাপ্টারতে আমাদের কি ফর্মুলা? টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু প্রাইস ইন্টু কোয়ান্টিটি। তার মানে এবার অ্যাভারেজ রেভিনিউকে বার করার জন্য কি করতে হবে? অ্যাভারেজ রেভিনিউকে বার করার জন্য টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কোয়ান্টিটি, মানে প্রাইস ইন্টু কোয়ান্টিটি ডিভাইডেড বাই কোয়ান্টিটি, কোয়ান্টিটি কেটে গেছে। তার মানে অ্যাভারেজ রেভিনিউ ইজ ইকুয়াল টু প্রাইস। আন্ডার পারফেক্ট কম্পিটিশন দে আর দ্য প্রাইস টেকার, and under imperfect competition they are the price maker. imperfect competition কখন হয়? মনোপলি ব্যবসাতে, অলিগোপলি, ডিওপলি। এবার দেখো, as they are the price taker,
they cannot change the price, therefore the curve will be, price will be constant. If the price is constant, the average revenue will be constant. এখানে মনে আমি পয়েন্ট লিখেছি, দেখো এটা হচ্ছে প্রাইস, প্রাইস আছে কনস্ট্যান্ট, তার ফলে অ্যাভারেজ রেভিনিউ কী হবে, কনস্ট্যান্টই হবে। অ্যাভারেজ রেভিনিউ মানে কি, 10 ডিভাইডেড বাই 1, 10, তা তোমার টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কোয়ান্টিটি, দ্যাট ইজ অ্যাভারেজ রেভিনিউ। তার মানে 20 ডিভাইডেড বাই 2, 10, 30 ডিভাইডেড বাই 3, 10, 40 ডিভাইডেড বাই 4, 10। তো হেয়ার অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ মানে চেঞ্জ is also constant, therefore we can say it is in straight line, and TR means total revenue is increasing at a constant rate. এইবার দেখো এখানে এটা ইমপারফেক্ট কম্পিটিশন, মনোপলি, দে আর দ্য প্রাইস মেকার। যদি মেকার হয় তাহলে দেখো এখানে ডিক্রিজিং রেটে ইনক্রিজ হচ্ছে টিপি, বিকজ বোথ ইয়োর, এখানে আমি ভ্যালু লিখেছি কোয়ান্টিটি, যখন কোয়ান্টিটি 1, 2, 3, 4, 5টা বানাচ্ছ, প্রাইস ইউ আর রিডিউসিং বিকজ ইউ ক্যান কন্ট্রোল দ্য প্রাইস, বিকজ ইট ইজ এ মোনোপলি, বিকজ ইট ইজ এ ডিওপলি, ইউ আর রিডিউসিং দ্য প্রাইস টু ইনক্রিজ দ্য কোয়ান্টিটি, তো টোটাল রেভিনিউ আমি পেয়ে গেলাম, গেয়া। এবার টোটাল রেভিনিউ, এবার চেঞ্জগুলো আমি যদি দেখি, দ্যাট ইজ মার্জিনাল রেভিনিউ, 10, 8, 6, 4, 2। whereas অ্যাভারেজ রেভিনিউ কীভাবে পাবো, টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কোয়ান্টিটি, 10, 9, 8, 7, 6। একটা জিনিস দেখা যাচ্ছে কি, টোটাল রেভিনিউ কম্পারেটিভলি কম ফল করছে কম্পেয়ার টু মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ বেশি ফল করছে। এখানে 8 আছে, 9 আছে, 6 আছে, 8 আছে, 4 আছে, 7 আছে, 2 আছে, 6 আছে। তো দেয়ারফোর অ্যাভারেজ রেভিনিউ ইজ লাইং অ্যাভাব এমআর মার্জিনাল রেভিনিউ। ইউর অ্যাডিশনাল রেভিনিউ ক্যান বি জিরো, কেন তুমি প্রোডাকশন করছো, মাল বেচছো, কিন্তু তোমার অ্যাডিশনাল রেভিনিউ বাড়ছে না, কিন্তু মার্জিনাল রেভিনিউ তোমার বাড়ছে না। কিন্তু অ্যাভারেজ রেভিনিউ ক্যানট বি নেগেটিভ বিকজ দ্য প্রাইস ক্যানট বি নেগেটিভ। তো এইটা আমার চ্যাপ্টার হয়ে গেল। তার মানে আমি এতগুলো জিনিসগুলো আমি লিখে রেখেছি দেখিয়ে দেওয়ার জন্যে। তো কারোর যদি দরকার লাগে আমাকে জানিও, আমি এখানে দেখি এখানে অ্যাড করা যায় নাকি। I will try to add this thing or this PDF. Till then, bye.